ইসরায়েলের অস্ত্রবিরতির প্রতিশ্রুতিতে গভীর সংশয় ইরানের। এক রাতে 477 ড্রোন ও 60 ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। প্রতিরক্ষা শক্তির মাত্র 5% ব্যবহার করেছে ইরান। ধ্বংসস্তূপের নিচেই ফজরের নামাজ আদায় করে জনসম্মুখে এসে আলী শামখানি। জার্মানির প্রথম উচ্চ পর্যায়ের সফরে ইসরায়েলকে সমর্থন। সর্বশেষ জানাবো, ইউক্রেন ন্যাটোতে যোগদানের পরদিনই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বললেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইসরায়েলের অস্ত্রবিরতির প্রতিশ্রুতিতে গভীর সংশয় ইরানের। ইরান রোববার জানিয়েছে, সদ্য সমাপ্ত 12 দিনের যুদ্ধের পরে ঘোষিত অস্ত্রবিরতিতে ইসরায়েল সত্যিই প্রতিশ্রুতিবদ্ধ থাকবে কিনা সে বিষয়ে তাদের গভীর সংশয় রয়েছে। 13 জুন ইসরায়েল ইরানে ব্যাপক বোমাবর্ষণ শুরু করলে ইরান ইসরায়েল সংঘাত চরমে পৌঁছে। এতে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন। ইসরায়েল দাবি করে, ইসলামী প্রজাতন্ত্র যাতে পারমাণবিক অস্ত্র তৈরি না করতে পারে তা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়। তবে তেহরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ, বিশেষত জ্বালানির প্রয়োজনে। এই সংঘাতের কারণে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনাও স্থগিত হয়ে পড়ে। তেহরান থেকে এএফপি জানায়, ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আব্দুর রহিম মোসাফি রাষ্ট্রীয় টেলিভিশনে আমরা যুদ্ধ শুরু করিনি, কিন্তু সর্বশক্তিতে আগ্রাসনের জবাব দিয়েছি উল্লেখ করে বলেন, শত্রুপক্ষ তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে কিনা সে বিষয়ে আমাদের গভীর সন্দেহ রয়েছে। যদি তারা আবার আক্রমণ করে আমরা শক্ত হাতে জবাব দেব। 6 দিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত অস্ত্রবিরতির প্রেক্ষিতে এই মন্তব্য এলো। রোববার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে ইরান দাবি করেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রই এ মাসের যুদ্ধের জন্য দায়ী এবং তাদের ক্ষতিপূরণ দিতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি লিখেছেন, আমরা আনুষ্ঠানিকভাবে অনুরোধ করছি, নিরাপত্তা পরিষদ যেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে এই আগ্রাসনের সূচনাকারী হিসেবে স্বীকৃতি দেয় এবং তাদের দায়-দায়িত্ব, ক্ষতিপূরণ ও পুনর্গঠন স্বীকার করে। যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থেকে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এক রাতেই 477 ড্রোন ও 60 ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। রাশিয়া ইউক্রেনে চালানো এক হামলায় 477টি ড্রোন এবং 60টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। রোববার 29 জুন রাতভর এই হামলা চালায় মস্কো। রাশিয়ার এই হামলাকে সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং তীব্র হামলা বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক কর্মকর্তারা। রাশিয়ার এই হামলা চালানোর সময় প্রতিহত করতে গিয়ে ইউক্রেনীয় F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত হয় এবং পাইলট নিহত হন। ইউক্রেনীয় বাহিনী জানিয়েছে, তারা আক্রমণের সময় 211টি ড্রোন এবং 38টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। রাশিয়ার ব্যাপক আক্রমণ প্রতিহত করার জন্য শত্রুর বিমান হামলার ওপর কাজ করতে পারে এমন প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছিল। কমপক্ষে 6টি অঞ্চলে বিমান হামলায় ঘরবাড়ি, অবকাঠামো এবং শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। লোভিভো, পোলতাভা, মাইকোলাইভ, ডিনিপ্রোটেটিভস, চেরকাসি এবং ইভানো-ফ্রাঙ্কিভস্কে ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। চেরকাসিতে বহুতল ভবন এবং একটি কলেজ ক্ষতিগ্রস্ত হওয়ার পর এক শিশুসহ 6 জন আহত হয়েছেন। গভর্নর ইহোর তাবুরেটস এসব তথ্য জানিয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ভাঙা জানালা সহ পুড়ে যাওয়া ভবন এবং জরুরি কর্মীরা বাসিন্দাদের সরিয়ে নিচ্ছেন। এদিকে ইউক্রেন নিশ্চিত করেছে যে এই অভিযানের সময় তারা তাদের 3য় F-16 জেট বিমান হারিয়েছে এবং এর পাইলট হামলা প্রতিহত করার সময় নিহত হয়েছেন। প্রতিরক্ষা শক্তির মাত্র 5% ব্যবহার করেছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এক জ্যেষ্ঠ কমান্ডার জানিয়েছেন, ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান তাদের প্রতিরক্ষা শক্তির মোটে 5%-এরও কম ব্যবহার করেছে। আইআরজিসির সমন্বয় বিষয়ক উপ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি শনিবার 29 জুন দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেন। তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলায় দেশের প্রতিরক্ষা শক্তির 5%-এরও কম বাস্তবিক অর্থে সক্রিয় হয়েছে। তিনি বিষয়টি ব্যাখ্যা করে বলেন, এখানে সক্রিয় অর্থ এই নয় যে সেগুলো ব্যবহৃত হয়েছে বা শেষ হয়ে গেছে, বরং এর মানে প্রতিরক্ষা ইউনিটগুলোর মাত্র 5% শত্রুর মোকাবেলায় যুক্ত হয়েছিল। নাকদি বলেন, এর অর্থ হচ্ছে আমাদের মূল সামরিক সক্ষমতা এখনো অপ্রকাশিত রয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে সেগুলো ব্যবহারই হয়নি। তার ভাষায়, আমাদের পূর্ণ শক্তির প্রকাশ এখনো বাকি রয়েছে, তা এখনো মঞ্চে ওঠেনি। বলিষ্ঠ প্রতিক্রিয়া, সীমিত সম্পদের ব্যবহার।
ইসরায়েলি দখলদার বাহিনী 13 জুন ইরানে আকস্মিক ও একতরফা হামলা শুরু করলে জবাবে ইরান ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও ছিল। এসব হামলা ইসরায়েল অধিকৃত অঞ্চলের গুরুত্বপূর্ণ পারমাণবিক সামরিক ও শিল্প স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়। অনলাইনে ছড়িয়ে পড়া বহু ভিডিও ফুটেজে দেখা যায় ইরানের পাল্টা হামলায় ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলো গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে। ধ্বংসস্তূপের নিচেই ফজরের নামাজ আদায় করি জনসম্মুখে এসে আলী শামখানি ইরান ও ইসরায়েলের সংঘাত নিয়ে আলোচনা শেষ না হতেই এবার নতুন মাত্রা যোগ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা অ্যাডমিরাল আলী শামখানি। খবর প্রেস টিভি। গত 13 জুন ইরানে ইসরায়েলের হামলার পর বলা হয়েছিল শামখানি নিহত হয়েছেন, তবে শনিবার সম্পূর্ণ সুস্থাবস্থায় যুদ্ধে নিহতদের জানাজায় উপস্থিত হয়েছেন শামখানি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRIB জানিয়েছে তথ্য। এর আগে গত 13 জুন শামখানিকে হত্যার দাবি করে ইসরায়েল। বিষয়টি নিশ্চিত করে ইরানও শনিবার ইসরায়েলি হামলায় নিহত সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীদের জন্য একটি রাষ্ট্রীয় জানাজার আয়োজন করে ইরান, যে জানাজায় নামাজ পড়া হয় শামখানির জন্য। এরপরই রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল IRIB-তে প্রচারিত এক সাক্ষাৎকারে হঠাৎ করেই দেখা যায় আলী শামখানিকে সম্পূর্ণ জীবিত এবং সুস্থ অবস্থায়। একই দিনে তিনি অংশ নেন নিহতদের সম্মানে আয়োজিত জানাজা অনুষ্ঠানে, যার ছবি প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। সাক্ষাৎকারে শামখানি জানান, ইসরায়েলি বিমান হামলার সময় তার বাসভবন ধসে পড়ে এবং তিনি প্রায় 3 ঘন্টা ধ্বংসস্তূপের নিচে আটকে ছিলেন। তিনি বলেন, আমি ধ্বংসস্তূপের নিচে থেকেই ফজরের নামাজ আদায় করি। প্রথমে ভেবেছিলাম এটি ভূমিকম্প, কিন্তু যখন গাড়ির শব্দ শুনি তখন বুঝতে পারি যে এটি একটি সামরিক হামলা ছিল। এর আগে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরান সহ বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছিল শামখানি নিহত হননি, বরং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে দীর্ঘ সময় ধরে তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ না পাওয়া এই সংক্রান্ত বিভ্রান্তি আরও জোরালো হয়ে ওঠে। শেষ পর্যন্ত রাষ্ট্রীয় টিভি ও সংবাদ মাধ্যমে তার উপস্থিতি এবং সরাসরি সাক্ষাৎকারে অবসান ঘটল সব জল্পনার। জার্মানির প্রথম উচ্চ পর্যায়ের সফরে ইসরায়েলকে সমর্থন। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডেব্রিটন রোববার তেল আবিবের কাছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার স্থান পরিদর্শনকালে ইসরায়েলের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। স্থানটি এই মাসের 12 দিনের যুদ্ধের ধ্বংসস্তূপের অংশ। বাদ ইয়াম থেকে AFP জানায়, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শেষ হওয়ার পর এটি ছিল দেশটিতে একজন ঊর্ধ্বতন বিদেশি কর্মকর্তার প্রথম সফর। যুদ্ধবিরতি ঘোষণার পর মঙ্গলবার দেশ দুটির মধ্যে যুদ্ধ শেষ হয়। যুদ্ধ চলাকালে তেল আবিবের উপকূলীয় কেন্দ্রের দক্ষিণে বাদ ইয়ামে ইরানের হামলায় 3 শিশুসহ 9 জন নিহত হয়। সেখানে ধ্বংসস্তূপের মাঝে বক্তব্য রাখতে গিয়ে ডোব্রিডন বলেন, আমাদেরকে ইসরায়েলের প্রতি সমর্থন আরও গভীর করতে হবে। ইসরায়েল 13 জুন ইরানকে লক্ষ্য করে বোমা হামলা শুরু করে। ইসলামী গণতন্ত্রকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখার লক্ষ্যে হামলা চালিয়েছে বলে দাবি করে ইসরায়েল। তবে তেহরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির কথা অস্বীকার করে আসছে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার জার্মান সফরকে সংহতির নিদর্শন বলে অভিহিত করেছেন এবং ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। ইউক্রেন ন্যাটোতে যোগদানের পরদিনই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, তিনি বিশ্বাস করেন ন্যাটোতে ইউক্রেনের প্রবেশের ফলে পরের দিনই রাশিয়ার সঙ্গে সশস্ত্র সংঘাত এবং তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হবে। তিনি এক্স পোস্টে লিখেছেন, ইউক্রেন ন্যাটোতে, এর অর্থ হবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ এবং পরের দিনই তৃতীয় বিশ্বযুদ্ধ। তিনি ইইউতে যোগদানের জন্য ইউক্রেনের আকাঙ্ক্ষা সম্পর্কেও মন্তব্য করেন। অরবান বলেন, ইউরোপীয় ইউনিয়নের বেপরোয়াভাবে ইউক্রেনকে স্বীকার করার তাড়াহুড়ো যুদ্ধকে ইউরোপের কেন্দ্রস্থলে টেনে আনবে। এটি কূটনীতি নয়, এটি উন্মাদনা। আমরা ইউরোপকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে দেব না। এর আগে অরবান বলেছিলেন, এই সংস্থাগুলোকে ইউক্রেনের যুক্ত হওয়ার বিষয়ে ন্যাটো এবং ইইউকে তে মনোভাব পরিবর্তন হয়েছে। এমনকি পোল্যান্ডও তাদের অবস্থান পরিবর্তন করেছে।